কোনো কারণ উদ্ধার করতে না পেরে আন্টিকে জিজ্ঞাসা করে ফেললাম যে, কি হয়েছে আন্টি, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন আন্টি আমার বুকের বাম দিকে পাঞ্জাবিতে আঙ্গুল তাক করে বললেন, এখানে কি হয়েছে বাবা? তাকিয়ে দেখে লিপস্টিকের দাগ কাম ছাড়ছে, এটা নিশ্চয়ই রেনোর কাজ, আর এজন্যই হাসছিল। আজকালকার মেয়েরা কি ধরনের লিপস্টিক ব্যবহার করে আল্লাহ জানে। এত ভেজার পরেও ওঠে নাই। আমি তখন রেনুর দিকে তাকাতেই দেখি মিটি হাসছে আর বলল, মা আমি উপরে যাই আর গিয়ে চেঞ্জ করে নেই। এখন আমি আন্টিকে কি বলি? তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, আন্টি আসলে বিয়ে বাড়িতে একটা মেয়ে হুমকি খেয়ে পড়ে যাচ্ছিল, আমি তাকে ধরে ফেলি, তখনই হয়তো। আন্টি বলল, ও আচ্ছা ঠিক আছে, জলদি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও, নয়তো আবার অসুখ করবে। আমি ছাড়া পেয়ে সোজা ওপরে চলে আসি আর চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। আশ্চর্য ব্যাপার, আমার কোনো রকম জলদি আসে নাই। যাই হোক, সকালে ঘুম ভাঙে রেনুর মিষ্টি ডাকে। রেনু বলে, স্যার আপনি নাকি অফিসে যাবেন, এতটা বেলা পর্যন্ত ঘুমালে কি করে হবে? লাফিয়ে উঠে দেখি 9টা বাজতে চলল। তাই উঠেই ওয়াশরুমে চলে যাই। বাইরে এসে দেখি রেনু আমার জন্য উপরে নাস্তা নিয়ে এলো। আমি তুর্কি ঘুরকি করে নাস্তা শেষ করি। এরপর নিচে এসে দেখি রেনুও সাজাগোজা করে রেডি। আমাকে বলল আমি যেন তাকে ভার্সিটিতে নামিয়ে দেই। যাই, আপনাদের তো বলাই হয়নি। রেনু এবার অনার্স লাস্ট ইয়ারে পড়ে। তারপর আমরা আন্টির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি। পুরো রাস্তা রেনুর টেপ রেকর্ডার চালু ছিল। আমি ভেবে পাই নাই এই মেয়ে এত কথা বলে কি করে। রেনুকে কলেজে নামিয়ে অফিসে চলে আসি। আঙ্কেল আমাকে আমার কেবিন দেখিয়ে দিল আর একজন বয়স্ক লোক এসে আমার কাজগুলো বুঝিয়ে দিল। আমার খুবই ভালো লাগছে। অনেকদিন পর আবার কাজে ফিরলাম। ফুরফুরে মেজাজেই কাজ চালিয়ে গেলাম। এভাবেই কেটে গেল অনেক সপ্তাহ। সময় আমি অফিসে চলে এলে রেনু বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করত আর সব সময় বলতো আমি যেন কোনো মেয়ের আশেপাশে না যাই। একবার তো রেনুর কলেজের এক মেয়ের সাথে কথা বলার সময় রেনু এসে হাজির হয়ে যায় আর মেয়েকে কি ঝাড়ি দিয়েছিল। মাইরি কি বলবো, সবার সামনে আমার ইজ্জতের ফালুদা করে আমাকে রেখেই গাড়িতে নিয়ে চলে গিয়েছিল। পরে আবার ন্যাকা কান্না কেঁদে সরিয়ে বলে। অবশ্য রেনুর এই দুষ্টু মিষ্টি শাসনগুলো কেন জানি আমার ভালোই লাগে। একদিন কাজ করছিলাম, তখন আঙ্কেল আমাকে ফোন করে বলল, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসো। ভাবলাম নিশ্চয়ই বড় কিছু ঘটিয়েছে, তাই তখনই আমি বেরিয়ে পড়ি। বাড়ির গেটে প্রবেশ করতে দেখি বাড়ি থেকে 3জন মানুষ বেরিয়ে আসছে। একজন মাঝবয়সী মহিলা আর একজন লোক, সাথে আমার বয়সী একটা ছেলে মাথায় রুমাল চেপে আছে। খেয়াল করে দেখলাম মাথা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি গাড়ি থেকে নামার আগে তারা গাড়িতে উঠে চলে যায়। আমি বাড়িতে ঢুকতেই দেখলাম আঙ্কেল আমার দিকে রাগীভাবে এগিয়ে এলো আর বলল, তুমি আমাদের সাথে এরকমটা কি করে করতে পারলে? আমি আঙ্কেলের এরকম রাগী চেহারা দেখিনি। উনি সবসময় আমার সাথে হেসে কথা বলেছেন। আমি তো ভয়ে চুপসে গেলাম।
আমার তো আম- আমতা করে জিজ্ঞাসা করলাম, কি করেছি আঙ্কেল? কি করেছো মানে তুমি আর রেনু একে অপরকে ভালোবাসো, এটা আমাদের থেকে লুকিয়ে রেখেছো কেন? তোমরা যদি আমাদেরকে আগে থেকেই বলে দিতে তাহলে রেনুর জন্য আর পাত্র খুঁজতে হতো না। রেনুর জন্য এক তোমার থেকে ভালো পাত্র আর হয়তো হতে পারে না। তাছাড়া তো তোমরা আগে বলে দিলে আজকে এই ছেলেটার মাথা ফাটতো না। মানে একটু আগে যেই ছেলেটা গেল ওর কথা বলছেন, কিন্তু ওর মাথা ফাটলো কি করে? রেনু বলল, আমি ফাটিয়েছি। ওর শখ কত, আমাকে বিয়ে করতে এসেছিল, আবার বলে কিনা পাত্রীর সাথে আলাদা কথা বলতে চায়, তাই দিছি রুমে নিয়ে। আচ্ছা, মতো ঢোলায়। রেনুর বাবা বলল, তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলি, কি বলো তুমি? আমি বললাম, দাঁড়ান আঙ্কেল, তার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। আসলে আমি প্রথম থেকে বুঝতে পেরেছিলাম যে রেনু আমাকে ভালোবাসে, কিন্তু আঙ্কেল, আমার পক্ষে রেনুকে বিয়ে করা সম্ভব না। রেনু বলল, কেন, তুমি কি আমায় পছন্দ করো না? আমি বললাম, আসলে ব্যাপারটা সেটা না, তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে না পছন্দ করার কোনো কারণই নেই। রেনু বলল, তাহলে আমাকে বিয়ে করতে তোমার প্রবলেম কোথায়? সমস্যা আছে, অনেক বড় সমস্যা, আর সেটা হলো আমার অতীত। আমার অতীত জানলে তুমি নিজেই আমাকে বিয়ে করতে চাইবে না, উল্টো আমাকে ঘৃণা করবে। রেনু বলল, তোমার অতীতে এমন কি আছে যে সেটা জানলে আমার তোমাকে ঘৃণা করব? চাই না জানতে তোমার এমন অতীত, আমি এমনি ঠিক আছে। আমি বললাম, না, সেটা হয় না, আমি চাই না বিয়ের পর তুমি কিছু জেনে কষ্ট পাও, তার চেয়ে এখন জেনে নেওয়াটাই ভালো। আমি বলছি শোনো, আমি প্রথম থেকে তোমাদের মিথ্যা বলে এসেছি। আসলে আমি অনাথ নই, আমার একটা পরিবার আছে। কি, তুমি অনাথ নও? না। আরে আরে আরেক কথা বড় সত্যি আছে, হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তোমার জানা উচিত রিনো, আমি একজন ধর্ষক। আমি একটা মেয়েকে জোর করে ধর্ষণ করেছিলাম, আর তারপর বিয়ে। কি কি বলছো তুমি এইসব পাগলের মতো? তারা সবাই আমার থেকেও অবাক চোখে তাকিয়ে আছে, তারা যেন বিশ্বাসই করতে পারছে না। এটাই সত্যি। এরপর আমি তাদের সবাইকে আমার জীবনের ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। আমি কথাগুলো শেষ করে তা- এরপর আমি তাদের সবাইকে আমার জীবনে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। আমি কথাগুলো শেষ করে তাদের দিকে তাকালাম। রেনু কিছু বলছে না। রেনুর চোখ বেরিয়ে জল পড়ছে। আঙ্কেল ও আন্টি একেবারে স্তব্ধ হয়ে আছেন, সবাই নিশ্চুপ। তখনই আমি বললাম, কি হলো, কিছু তো বলো, নাকি তোমরাও এখন আমাকে আমার পরিবারের লোকজনের মতো ঘৃণা করছো? তখনও কেউ কিছু বলছে না। আমার মনটা খারাপ হয়ে গেল। তার মানে রেনু আঙ্কেল আন্টিও আমাকে এখন ঘৃণা করে। তারা কিছু বলছে না দেখে আমি ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালাম। আমি দরজার কাছাকাছি আসতে রেনু আমার হাত টেনে ধরল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? দেখো, তোমার অতীতে যা হয়েছিল সেটাকে আর বদলানো যাবে না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এখনো খুব বেশি ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তোমাকে কোনোদিনও তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি বললাম, রেনু, বিশ্বাস করো, আমার খুবই খুশি হচ্ছে যে যেখানে আমার নিজের পরিবারের মানুষ আমাকে বোঝেনি, আমাকে ঘৃণা করে, সেখানে তুমি এত কিছুর পরও আমাকে ভালোবাসো।
কারণ তুমি খুবই ভালো একটা মেয়ে। তুমি বিশ্বাস করো, তুমি যেটা চাচ্ছ সেটা কখনো সম্ভব না। তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। আমি তোমার যোগ্য নই। আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ আমি এখানে থাকলে তোমার খুবই কষ্ট হবে। পাগলের, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর নিজের পছন্দের মতো কাউকে বিয়ে করে সুখে থেকো। আমাকে ভুলে যেও। রেনু কাঁদতে কাঁদতে আমার হাতটা মুখের কাছে নিয়ে বলল, কিন্তু আমার যে তোমাকে পছন্দ, তুমি ছাড়া আমি অন্য কাউকে কখনো ভাবতে পারবো না। প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি রেনুর দিকে তাকাতে পারছি না, কারণ তার কান্না মিশ্রিত চেহারা দেখলে আমারও অনেক কষ্ট হয়। তখন আমি টান দিয়ে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে আসতে যাব, তখন রেনু দৌড়ে এসে আবার আমার পথ আটকালো। সে বলল, প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তোমাকে আমার বিয়ে করতে হবে না। কথা দিলাম, আমি তোমাকে আর কখনো ভালোবাসার কথাও বলবো না। আমার শুধু বন্ধু হয়ে থাকবে। প্লিজ আমাকে তুমি এত বড় শাস্তি দিও না। রেনুর অবস্থা দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি এখানে থেকে গেলে রেনুর কষ্টটা আরো অনেক বেশি হবে। আমি ওর সামনে থাকলে সে নতুন করে জীবনটা শুরু করতে পারবে না। তাই আমাকে যেতেই হবে। তাই আমি রেনুকে পাশ কাটিয়ে বেরিয়ে পড়লাম। পিছনে আর ফিরে তাকানোর সাহস হচ্ছে না, কারণ চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। রেনুর সামনে আমি নিজেকে দুর্বল করতে চাই না, তাই আমি দ্রুত পায়ে হাঁটা লাগলাম। আমি শুনতে পাচ্ছি যে রেনু আমাকে ডাকছে আর জোরে জোরে কান্না করছে, কিন্তু আমি আর ফিরবো না ওই বাড়িতে। কিছুক্ষণ পরে এখন চারিদিকে আধারা হয়ে আসছে। লোকজনের ব্যস্ত নিজের নিজের ঘরে ফেরার জন্য। আমি রাস্তার ধার ধরে হাঁটছি, মোবাইলটা বন্ধ করে রেখেছি। রেনু অনেকগুলো কে ফোন করেছিল, কেটে দিতাম, কিন্তু মেয়েটা কেটে দেওয়ার পরও একটানা ফোন করে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ফোনটা বন্ধ করে দিই। এভাবে রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে অনেকটা সময় পার হয়ে যায়। তখন আমি ভাবছি এই শহর ছেড়ে চলে যাব, কিন্তু জীবনটা কোথায়? আমারও তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। পেটে অনেক ক্ষুধা, রাতও অনেক হয়ে গেছে। তাই দোকানপাট সব বন্ধ। কয়টা বাজে সেটাও দেখার জন্য ফোনটা অন করলাম। ফোনটা অন করে আমি পুরাই হতভম্ব হয়ে গেলাম। এতগুলো ফোন, সবগুলোই রেনুর নাম্বার থেকে এসেছিল, আর শেষ দিকের কয়েকটা আঙ্কেলের নাম্বার থেকে। রেনুর ফোন থেকে অনেকগুলো SMS এসেছে, সবগুলোই একই কথা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি প্লিজ ফিরে এসো। তুমি যদি এখনই না আসো, আমাকে আর কোনোদিনই দেখতে পারবে না। এই মেসেজটা পড়ার পর আমার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেয়েটা সত্যি খারাপ কিছু করে বসে নয়তে। তখনই আমার মোবাইলে আঙ্কেলের ফোন আসলো। আমি সাথে সাথে ফোন রিসিভ করে বলতে লাগলাম, আঙ্কেল, রেনু ঠিক আছে তো? ও আবার খারাপ কিছু করে বসেনি তো? ওপাশ থেকে আঙ্কেল বলল, বাবা তুমি জলদি সদর হাসপাতালে চলে আসো। রেনু সুসাইড করার চেষ্টা করেছিল। আমি ওকে এখন হাসপাতালে নিয়ে এসেছি। তুমি জলদি এখানে চলে এসো। কথাটা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি আর এদিক ওদিক
সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যখন হাসপাতালে পৌঁছাই তখন দেখতে পেলাম আন্টি বসে বসে কান্না করছে আর আঙ্কেল তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছে। আমি ওদের সামনে যেতে আন্টি দাঁড়িয়ে বলতে গেল, এখানে কেন এসেছো? আমার মেয়েটা মরেছে কিনা সেটা দেখার জন্য? আন্টির কথায় কিছু মনে করেনি, কারণ তিনি একজন মা। মায়ের সামনে যদি সন্তানের কোনো ক্ষতি হয় সেটা মেয়েরা মেনে নিতে পারবে না। আঙ্কেলের কাছে গিয়ে বললাম, রেনু এখন কেমন আছে? আঙ্কেল বলল, ডাক্তার ভেতরে ওর চিকিৎসা করছে। তিনি কথাটা বলতে বলতে ডাক্তার বেরিয়ে এলেন। বললেন, রোগীর অনেকটা রক্ত বেরিয়ে গেছে, জলদি রক্তের ব্যবস্থা করেন। আঙ্কেল বলল, এখন আমি ও পজিটিভ কোথায় পাবো? এই রক্ত তো খুব সহজে পাওয়া যায় না। এই বললাম, ডাক্তার আমি রক্ত দেব, আমার রক্ত ও পজিটিভ। ডাক্তার বলল, তাহলে জলদি আসো। একটা নার্স আমাকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি রেনু অজ্ঞান হয়ে আছে, মুখটা অনেক বিলন হয়ে গেছে। আমি রেনুর দিকেই তাকিয়ে আছি। আমি ভাবতে লাগলাম, রেনুর কি দোষ? আমি ওকে কেন এত কষ্ট দিচ্ছি? এ তো শুধু আমাকে ভালোবেসেছিল, তার বিনিময়ে মেয়েটাকে শুধু